এই ফজলুর রহমান বলে যে 24 সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে, শেখ হাসিনার আমলে নাকি এর চাইতে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আঁচলের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আঁচলের তলে নিয়ে অবস্থান করো। আপনার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না। এ ফজলু মজলু দেখার টাইম আমাদের নাই। এ ফজলু মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। এ ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয়। আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাচাটা এবং দালালি করা। ওখানে চলে যান। 24 নিয়ে কথা বলবেন না। 24-এর কোনো অধিকার আপনার নাই। 24-এ গণতন্ত্র এবং 24-এর বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার আর করবেন না। কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না। মব করেছে আপনার বোন শেখ হাসিনা, মব করেছে আপনার পূর্বসূরি আওয়ামী লীগ, মব করেছে শেখ হাসিনার উত্তরসূরিরা। আপনি তাদেরই বংশের লোক, আপনি তাদের কাছে ফেরত যান। মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব। বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই 16 বছরের চাইতে 53 বছরে কোনো আমলে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত করে নাই। এখনও যা করছে মব, এই মবের মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ। তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে। বাংলাদেশে আমরা বৈষম্য চাই না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করছে, বিভাজন সৃষ্টি করছে। আজকের 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে। ফজলুর রহমান সাহেব মন্তব্য করছেন, শেখ হাসিনার আমলে মবের সংস্কৃতি ছিল না, যা এখন শুরু হয়েছে। যেই মব এখন হয়েছে, এই মব কোনোদিন শেখ হাসিনার সময়ে ছিল না। শেখ হাসিনার সময়ে রাষ্ট্র ব্যবস্থা এর চাইতে ভালো ছিল। এখন রাষ্ট্র ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তিনি তার জীবনের নিরাপত্তার শঙ্কায় রয়েছেন। তিনি এখন স্বাধীনভাবে মত প্রকাশ করা, স্বাধীনভাবে চলাফেরা করা সব কিছুই এখন ঝুঁকির মধ্যে দেখছেন। অথচ এই ফজলুর রহমান 5ই আগস্টের পর থেকে তার মুখ থেকে যে ধরনের নিকৃষ্ট ভাষায়, যে ধরনের আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য শেখ হাসিনার বিশেষ এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা জুলাই বিপ্লবীদেরকে নিয়ে কটূক্তি করছে, ছাত্র জনতাকে নিয়ে কটূক্তি করছে, কখনো তাদেরকে রাজাকার, কখনো তাদেরকে আলবদর, কখনো তাদেরকে আল শামস, কখনো তাদেরকে জামাত শিবির, কখনো তাদেরকে মৌলবাদ, এরকম ট্যাগ দিয়ে দিয়ে সকাল সন্ধ্যা তার বিরুদ্ধে, এই বর্তমান প্রজন্মের বিরুদ্ধে লেগে আছেন। তার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। বিএনপির একজন উপদেষ্টা পরিষদের সদস্য নাম লাগিয়ে তিনি সকাল সন্ধ্যায় এই অপকর্মগুলো করে আজ তিনিই বলছেন যে বাংলাদেশে নাকি মবের সংস্কৃতি চালু হয়েছে, যেই মব শেখ হাসিনার সময় ছিল না। শেখ হাসিনার সময় নাকি উনি নিরাপদে চলতে পারতেন, উনি বক্তব্য দিতে পারতেন। শেখ হাসিনার সময় নাকি উনি নিজে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন, জীবনের অন্ততপক্ষে ঝুঁকি থাকতো না। তার সময় তিনি ভয় পেতেন যে কেউ না কেউ হয়তো তাকে অ্যারেস্ট করবে, কিন্তু কেউ না কেউ তাকে মেরে ফেলবে, এই চিন্তাটা তার ছিল না। কারণ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন সিনিয়র মানুষকে মেরে ফেলবে, এটা নাকি ফজলুর রহমানের বিশ্বাস হয় না। ফজলুর রহমান, চোখ দুইটা কি অন্ধ হয়েছে আপনার? তাকিয়ে দেখেন আপনার পাশে। আপনাকে তো শেখ হাসিনা গ্রেপ্তার করবে না, আপনাকে তো শেখ হাসিনা অন্যায়ভাবে আপনার কি বলে ওই যে মব জাস্টিস আপনার উপরে করবে না, কারণ শেখ হাসিনারই তো আপনি পুত্র, আপনি তো শেখ হাসিনার দালাল, আপনি তো ভারতের দালাল। আপনাকে কেন সে করবে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না এম ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সাগর রনি হত্যা হয়েছে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে? আপনার চোখের সামনে দেখেন না আজকের মেজর সিনহা রাশেদকে চেকপোস্টে দাঁড় করিয়ে তারপরে ওসি প্রদীপ সেখানে হত্যা করেছে? আপনার চোখের সামনে দেখেন না যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজিররা কিভাবে মানুষদেরকে হত্যা করেছে, পুলিশের আইজি থাকা অবস্থায় হত্যা করেছে? চোখের সামনে দেখেন না যে বর্তমান ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলছে 1330 জন মানুষকে একজন ব্যক্তি গুলি করে করে হত্যা করতে এবং সেখানে রক্ত ছিটে আসলে আনন্দ পেত? এগুলো কি চোখের সামনে ভেসে ওঠে না? আপনি বলছেন যে মব জাস্টিস কাকে বলে? মব জাস্টিসের কি দেখেছেন? বিপ্রজিৎ হত্যা দেখেন নাই? বিশ্বজিৎকে যে হত্যা করেছে সেটা আপনি দেখেন নাই? আপনি কি দেখেন নাই যে আবরার হত্যা হয়েছে কিভাবে? আপনি কি দেখেন নাই যে একজন নারীকে বেঁধে রেখে স্বামীকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের একজন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে, একজন নারীকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, বিভিন্ন সমাজের মধ্যে তাদেরকে আজকে ধর্ষিত করা হয়েছে? এগুলো কি দেখেন নাই?
রাস্তায় রাস্তায় লাশ পড়ে থেকেছেন, দেখেন নাই যে গত 16টি বছর কত হাজার মানুষের উপরে আক্রমণ করেছে? দেখেন নাই 5ই মের শাপলা চত্বরের কথা? দেখেন নাই 24-এর গণ অভ্যুত্থানের সময় 2000 মানুষকে হত্যা করা হয়েছে? এখন উচিত ছিল আপনার পরিবারের কাউকে ওই আন্দোলনের মধ্যে নিয়ে গিয়ে শেখ হাসিনা যদি বাটাম দিত, তাইলে আপনি বুঝতেন যে মব কাহাকে বলে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তো সে বাটাম দিবে না, আপনাকে তো পেলে পুষে তৈরি করেছে। আর আজকের বাংলাদেশটা যারা যুবকরা, যেই ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা দেশটাকে উপহার দিয়েছে, তাদের সাথে আপনারা এখন নতুন নতুন গল্প সাজান, নতুন নতুন তকমা লাগান, নতুন নতুন তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেন। সাধারণ শিক্ষার্থী ভালো কাজ করলেই সে শিবির হয়ে যায়, নামাজ পড়লেই সে শিবির হয়ে যায়, একটু দাঁড়িয়ে রাখলেই সে শিবির হয়ে যায়। এই মত প্রকাশ করত শেখ হাসিনা, আজকের আপনি ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে করছেন। একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন আপনারা। আপনি নিজেই বাংলাদেশটার একটা ষড়যন্ত্রবাজ। এই দেশে অবস্থান করার নৈতিক কোনো অধিকার আপনি ফজলুর রহমানের নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি এই দেশে বর্তমান সময়ের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য আপনাকে রাখা হয়েছে, এবং আমি চ্যালেঞ্জ, আপনি একটা বেতনভুক্ত দালাল, কোনো সন্দেহ নাই। কেউ পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। এই ফজলুর রহমানরা বর্তমান সময়ের বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য নেমেছে, অথচ আমার এই ছাত্রদের কৃতিত্ব এখন ভুলে যাচ্ছেন। আপনারা এখন ভুলে যাচ্ছেন। 24 ঘন্টা টকশো করছেন, 24 ঘন্টা মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপিত করছেন, 24 ঘন্টা যা তা বলছেন, গালিগালাজ করছেন, মুক্তিযুদ্ধকে নিয়েও আবার প্রশ্ন তুলছেন। হ্যাঁ, এখন 24 আলাদেরকে আপনার সহ্য হয় না। 24-এর সাথে 71-এর মুক্তিযুদ্ধ আপনি মিলাতে যান কেন? 71 24 আপনি এখন 71-কে 24 মুছে দিতে চায়, 71-কে 24 একেবারে শেষ করে দিতে চায়। এই ধরনের আলতু ফালতু বক্তব্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করছেন, বিভ্রান্ত সৃষ্টি করছেন। 71-এর সাথে 24 কোনোদিন যায় না, 24-এর সাথে 71 কোনোদিন যায় না। যেই সেশনে আমরা যেটা অর্জন করেছি সেটা জাতির জন্যই আমরা অর্জন করেছি। আজকে আপনি যাকে তাকে রাজাকার বানিয়ে দেন, যাকে তাকে আলবদর বানিয়ে দেন, যাকে তাকে গালিগালাজ করেন, আপনার বিবেকে ধরে না। আপনি আবার কিভাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে বসে আছেন আমি নিজেও জানি না। আমার তো মনে হয় না যে আপনি কোনো অবস্থায় সুস্থ মস্তিষ্কের একজন মুক্তিযোদ্ধা। শেখ হাসিনাই হয়তো আপনাকে কোনো একটা উপাধি দিয়েছে, কারণ একজন ভালো মুক্তিযোদ্ধার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারে না, কারণ মুক্তিযুদ্ধের সেই আইডলদের মধ্যে এটা পড়তে পারে না। কিন্তু আপনি এটা করছেন। আমি অবাক হয়ে যাই, চোখের সামনে শেখ হাসিনার সকল হত্যাযজ্ঞগুলো ভাসে না। দেখেন নাই 2013 সালে মব জাস্টিস কায়েম করে বাংলাদেশের শাহবাগে সেই নর্তকীরা কি করেছিল? দেখেন নাই? এদেশের আলেম ওলামা, দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, এভাবে করে তাদের নিজামি, সাইদি সবাইকে যে হত্যা করলো, সেগুলো আপনাদের চোখের সামনে বাজে না? চোখের সামনে দেখেন না যে একজন জীবন্ত শহীদ এটিএম আজহার যখন মুক্তি পেয়েছে, তার এই মুক্তির কি বলা হয়েছে? বলা হয়েছে তার নামে যত আনিত অভিযোগ এগুলো মিথ্যা, প্রমাণিত নয়, এগুলো সত্য নয়, এই অভিযোগগুলো সত্য নয়। আর তার মধ্য থেকে প্রমাণ হয়েছে বিগত দিনে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন প্রত্যেকেই হচ্ছে নিরপরাধ। আপনি আওয়ামী লীগের মতো করে যাকে তাকে আবার রাজাকার ট্যাগ লাগিয়ে দিবেন, এদের বিরুদ্ধে বলবেন, সেটা তো জাতি প্রত্যাশা করে না, সেটা তো জাতি খায় না। আপনার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না। এই ফজলু দেখার টাইম আমাদের নাই। এই ফজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। এই ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয়। আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাচাটা এবং দালালি করা। ওখানে চলে যান। 24 নিয়ে কথা বলবেন না। 24-এর কোনো অধিকার আপনার নাই। 24-এ গণতন্ত্র এবং 24-এর বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার আর করবেন না। কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না। মব করেছে আপনার বোন শেখ হাসিনা, মব করেছে আপনার পূর্বসূরি আওয়ামী লীগ, মব করেছে শেখ হাসিনার উত্তরসূরিরা। আপনি তাদেরই বংশের লোক, আপনি তাদের কাছে ফেরত যান। মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব। বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই 16 বছরের চাইতে 53 বছরে কোনো আমলে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত করে নাই। এখনও যা করছে মব, এই মবের মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ। তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে। বাংলাদেশে আমরা বৈষম্য চাই না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করছে, বিভাজন সৃষ্টি করছে। আজকের 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে, এই ফজলুর রহমান বলে যে 24 সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে, শেখ হাসিনার আমলে নাকি এর চাইতে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার আঁচলের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আঁচলের তলে নিয়ে অবস্থান করানোর জন্য সবাইকে সেই কাজে অংশ নিতে হবে। এই মিথ্যাচার লোকগুলোর কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে। জিহবা কাটাকে খুব বড় অপরাধ মনে করেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। তিনি বেশ কয়েকদিন আগে জিহবা কেটে দেওয়া, দা, ছুরি, কোদাল, খন্তা যা আছে সেখান থেকে মানুষের জিহ্বা কেটে দিতে বলেছিলেন। কারণ ছিল একটাই, 2 সাপের 1 বিষ, নৌকা আর ধানের শীষ, এই স্লোগান যারা দিবেন তার এই বক্তব্য তিনি আবেগে দিয়ে থাকেন, বুঝে শুনে দিয়ে থাকেন, থ্রেড হিসেবে দিয়ে থাকেন, দিয়েছেন। তার পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা আসা উচিত যে আমার এই বক্তব্য সঠিক হয়নি, এটা আসলে দেওয়া উচিত হয়নি। বরং এখন টিভি চ্যানেলে এসে বলেছেন যে জিহ্বা কাটা এটা কি খুব বড় কিছু হলো? মানে জিহ্বা এটা তো কেটে দেওয়াই যায়, এটা খুব একটা বড় অপরাধের কি আছে? এটা তো বড় কোনো অপরাধ না। একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি বাংলাদেশের আগামী দিনের তিনি আশা করেন, প্রত্যাশা করেন, বা রুলস বলে সিনিয়র হিসেবে তিনি এমপি হলে মন্ত্রী হবেন, সেই ব্যক্তি যদি মন্তব্য করেন যে জিহ্বা কাটাটা এটা কি খুব বেশি অপরাধ হয়েছে, এটা বলাটা কোনো অপরাধী না, তাহলে বুঝতে পারেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এবং আমরা যে নতুনত্বের রাজনীতি খুঁজছি সেই নতুনত্বের রাজনীতি আদৌ আমরা পাচ্ছি কিনা। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে বহু টকশো করেছি। 5ই আগস্টের পরে শাহবাগে একই মঞ্চে বক্তব্য দিয়েছি। পছন্দ করা একজন ব্যক্তি, অপছন্দের কিছু নেই। কিন্তু হঠাৎ করে এই 5ই আগস্টের পরে কেন জানি আমার সেই পুরাতন বন্ধুরাই পরিবর্তন হতে চলেছেন এমনভাবে, যেটাকে আর কোনোভাবেই বরদাস্ত করা যায় না, মেনে নেওয়া যায় না। আর মেনে নিলে আপনি তাহলে আর মানুষের মধ্যে থাকতে পারেন না। মানে আপনার জিহ্বাটা ধরে কেটে দিবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, সেটা দা দিয়ে হোক, খন্তা দিয়ে হোক, কুড়াল দিয়ে হোক, কেটে ফেলবে। এরপরে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করবে ভাই এটা কেন করলেন, তো বলবে যে এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে, এটা কি খুব বেশি বড় কিছু হয়ে গিয়েছে, মানে এটা কোনো ব্যাপারই না। তাহলে এই হচ্ছে আপনার আমার সোনার বাংলাদেশ আর আপনার আমার সোনার বাংলাদেশের নেতাদের বক্তব্য। গত 16টি বছর আমরা আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। সেখানে এই হাবিব ভাই অন্যতম, আমাদের সাথেরই একজন সহযোদ্ধা। আমরা অনলাইনে টকশোতে কথা বলেছি, তখন কি বলেছি? আওয়ামী লীগের জুলুম, আওয়ামী লীগের অত্যাচার, আওয়ামী লীগের নির্যাতন, আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের অন্য মতের মানুষের উপরে জুলুম নির্যাতন, বাক স্বাধীনতা হরণ, এই কথাগুলোই তো আমরা বলেছি। তা আওয়ামী লীগ যে আচরণগুলো গত 16 বছর এস্টাবলিশ করেছে, একই আচরণ তার বিরোধিতাকারী ব্যক্তিদের কাছ থেকে যখন হবে, তাহলে সেই আচরণটা আর আওয়ামী লীগের আচরণের মধ্যে কোনো পার্থক্য থাকে? তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায় হাবিব ভাই? আরও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনি একজন উপদেষ্টা। আমি গতকালকের জন্য একটা ভিডিওতে বলেছিলাম যে চেয়ারপারসনের উপদেষ্টা মানেই ভীমরুতিতে পেয়েছে। এই যে আমাদের আরেকজন উপদেষ্টা ফজলুর রহমান সাহেব সকাল সন্ধ্যা ব্যস্ত আছে মুজিব বন্দনা নিয়ে। আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য যে কয়জন ব্যক্তি দায়িত্ব পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান। তার কোনো ইস্যু নাই, ইস্যু ছাড়া যেই সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তাদেরকে শত্রু বানানো তার একটা ইস্যু, তাদেরকে রাজাকার বানানো তার একটা ইস্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত সুন্দর আয়োজন করেছে, শিবিরের ছেলেরা আয়োজন করেছে, সেখানে যে নাগরিক হত্যা করা হয়েছে অবৈধভাবে, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা ফেস্ট করেছে, সেই ছবিগুলো প্রচার করেছে,
তিনি বলছেন ক্যাম্পাসগুলোতে এদের ছবি টানানো হয় কেন? সব রাজাকারের বাচ্চা। বাংলাদেশের নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, এদের রক্তের বিনিময়ে আজ এই বাংলাদেশটা স্বাধীনতার পথ সূচিত হয়েছে। শুধু তাদের রক্তই নয়, হেফাজতে ইসলামের রক্ত, 57 জন সেনা অফিসারের রক্ত, 24-এর গণ অভ্যুত্থানের আমার ভাইদের রক্ত, এভাবে করে শেখ হাসিনার হাতে যারাই মৃত্যুবরণ করেছে সকল রক্তের সমন্বয়ে আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি। কিন্তু আজকের তাদেরকে আবার দূরে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা শেখ হাসিনার বানানো নাটকগুলোকে সামনে এনে যুদ্ধাপরাধী নাটক এই সেই বানাচ্ছেন ফজলুর রহমান সাহেব। একটা বার ভেবে দেখেন নাই যে আপনার অস্তিত্ব আজ কোথায় থাকতো যদি এই আন্দোলনে সফল আমরা হতে না পারতাম। কিন্তু তিনিও একই আওয়ামী লীগের স্টাইলে যাকে তাকে রাজাকার বানাচ্ছে। 20 বছর 25 বছরের ছেলে রাজাকারের কি বোঝে, তাকেও রাজাকারের সন্তান, রাজাকার উপাধি দিয়ে দিচ্ছে। তার মানে সেই আওয়ামী লীগের ফটোকপি কয়েকজন ব্যক্তি এখন বাংলাদেশে চলমান রেখেছে, তার মধ্যে এই ফজলুর রহমান আর একজন অন্যতম। আমি সে কারণে বলছি আমাদের এই হাবিব ভাইয়ের বক্তব্য, ফজলু ভাইয়ের বক্তব্য, এরকম করে আরো কয়েকজন নেতা আছে তাদের বক্তব্য যে কোথায় নিয়ে যাচ্ছে এই দলটাকে এবং কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্নবিদ্ধ করছে সেটা তারা নিজেরাও জানে না। আর এই কথাগুলো যারা স্মরণ করিয়ে দিবে তারা হয়ে যাবে রাজাকারের দোসর, তারা হয়ে যাবে আলবদর আল শামস। দুঃখ লাগে, কষ্ট লাগে, এটা হতে পারে না। এই দলটি একটি ইসলামী মূল্যবোধের দল ছিল, এই দলটি একটি জাতীয়তাবাদী মূল্যবোধের দল ছিল। এই দলটাতে যদি বামপন্থী একজন নাস্তিক্যবাদী লোকও থাকতে পারে, ধরেন গণতন্ত্রের স্বার্থে যে সবাই থাকবে, তাহলে এই দলের উচিত ছিল এই দলে ডানপন্থী আদর্শবাদী মানুষরাও থাকবে যারা ন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু আজ তারা কোণঠাসা। আমি নিশ্চিত তাদের আজকে অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র তাদেরই অস্তিত্ব যারা সকাল সন্ধ্যা জামাত শিবিরকে গালি দিতে পারবে, মানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে স্লোগান তুলতে পারবে, পীর সাহেবদেরকে নেশাখোর বলতে পারবে। আজকে তাদের খুব মূল্যায়ন। এটা দলের জন্য যেমন ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, ঐক্যের জন্য ক্ষতিকর। আমি হাবিব ভাই আপনার এই জিহ্বা কাটার দুঃসাহসটা আমি মেনে নিতে পারি না। এটা অত্যন্ত জঘন্য একটি মানে কাজ আপনি করেছেন, বলেছেন। আপনার উচিত জাতির কাছে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে যে না, এই ধরনের বক্তব্য আমার মতো সিনিয়র রাজনীতির থেকে কোনোদিন সঠিক হয়নি। এবং আপনাকে আমি অনেক পছন্দ করি বিধায় এই কথাগুলো বললাম। আর ফজলুর রহমান সাহেবের উচিত রাজনীতি থেকে অবসরে গিয়ে তারপরে আপনার নতুন মানে জীবন শুরু করা, কারণ আপনার আর কোনো পরিবর্তন হওয়ার লক্ষণ আমি দেখি না। কারণ আপনার সব শেষ। আপনি 24 ঘন্টাই বসেছেন একটা বিস্ফোরা হিসাবে জাতির ভিতরে বিভাজন সৃষ্টির জন্য, এবং আপনি আপনার বিশেষ উদ্দেশ্য পারপাস সাফ করার জন্য। আর আপনার পারপাস আর কিছুই না, শেখ মুজিব আর শেখ হাসিনা। আপনি বিএনপির আপন, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করে না। যারা করে তারা বিএনপির ধ্বংস চায়। আপনি বিএনপির একজন ধ্বংসকারী ব্যক্তি ছাড়া আর কিছুই না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার মাধ্যমে কোনো আদর্শ বাস্তবায়িত হবে না। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে আরো বেশি করে সচেতন হতে হবে। বাংলাদেশের আগামীর রাজনীতি এই যুবক তরুণদেরকে গালিগালাজ করে কেউ টিকে থাকতে পারবেন না। এ বাংলাদেশের আগামীর রাজনীতিতে কেউ কারো চোখ রাঙাকে ভয় পায় না। আগামীর রাজনীতি হবে একটা স্বচ্ছ, সৎ, ভালো মানুষদের প্ররোচনায় দেশ চলবে, পরিচালনায় দেশ চলবে। সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশা জনগণ করে। নতুন নতুন নেতা, আবার একজন দেখলাম কি নাম জানি, এনডিপির ববি হাজ্জাজ। দল নাই, কিছু নাই, মানুষ নাই, ব্যানার ধরার লোক নাই, 4 জন লোক নাই, দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলছে বাংলাদেশে ডানপন্থীদের উত্থান ঘটাতে পারবে না। ডানপন্থীদের উত্থান ঠেকানোর জন্য উনি আসছে। কোথায় আসছে? বিএনপির কাঁধে ভর করতে আসছে। বেটা, তোর দলে নাই 4টা মানুষ, ব্যানার ধরার 4 জন লোক। চ্যালেঞ্জ দিয়ে বলছি, 4 কর্নারে 4 জন লোক যদি হাজির করতে পারে বিনা বেতনে, রাজনীতি ছেড়ে দেব। নাই, দায়িত্ব টেনে টেনে মানুষ এনে তারপরে কাজ করাতে হয়। সেই দল বলে বাংলাদেশে ডানপন্থী রাজনীতি বন্ধ করে দিতে হবে, ডানপন্থীদের উত্থান ঠেকাতে হবে।
তুমি ঠেকানোর কে? তোমার বাবার কে তুমি ঠেকাও? তোমরা আওয়ামী লীগের পরিবারের সন্তান হয়ে বাংলাদেশের গত 16 বছর কি করেছো? একটা দুইটা মিছিলের সামনে এসে ষড়যন্ত্র করে 5-7 জন মানুষ নিয়ে এই সকল এজেন্ট ভিত্তিক রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না। বরং বিএনপির কাঁধে চড়ে বিএনপিকে ধ্বংস করার জন্য এরা এসেছে। এদের থেকে এখন সাবধান না হলে দেশটা চলবে না। দেশে যেই লাউ সেই কদু থাকবে। অতএব সতর্ক অবলম্বন করুন, জাতিকে নতুন করে দিক দেওয়ার চেষ্টা করুন এবং এই জাতিকে উদ্ধার করুন। প্রিয় দেশবাসী, সবাইকে ধন্যবাদ।